আপনি দেখছেন এই মুহূর্তে সময়কাল টিভি ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকে বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওতে লাইক দিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে সমালোচনা করতে বলেন। বছরের পর বছর ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটি বলা হয় অভিন্ন নদীর পানি বন্টন না হয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের 2 কোটি মানুষ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় ভারত বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত এই পানি বন্টনের ইস্যুটি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলেছি। পাকিস্তান শাসনামল থেকেই এই নিয়ে আলোচনা শুরু। আমরা সবাই যখন চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি, এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। আমাদের এটির সমাধান করা প্রয়োজন। থমকে থাকা সেই চুক্তি করার আগে অবশ্য তিস্তার পানির পরিমাণ নির্ধারণের তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূস। বলেন, সবকিছু হতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। ইস্যুটি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো, তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও সমস্যা নেই। এই ইস্যুতে ভারত সরকারকে বাংলাদেশ চাপ দিবে কিনা এই প্রশ্নের জবাবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, সমস্যা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। পুশ শব্দটি অনেক বড়। আমি এই কথা বলছি না। আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ঢাকায় সরকারি বাসভবনে দেয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করছে পিটিআই। বৃহস্পতিবার প্রকাশ হয়েছিল প্রথম কিস্তি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল। আগামী ২২-২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফরে থাকবেন তিনি। ৭ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডক্টর ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাবেন। এ সময় তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত, কিন্তু অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন তিনি। সেখানে কার সঙ্গে বৈঠক হতে পারে সেই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলে হবেই, কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিন্তু বৈঠক হবে এটুকু বলতে পারি, তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউ ইয়র্কে যে ফরম্যাট সেভাবে মন্তব্য করেন যে এই মহৎ উদ্দেশ্য নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল সেটি এখন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। পিটিআইকে প্রধান উপদেষ্টা জানান যে এই নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার কথা হতে পারে নরেন্দ্র মোদীর সাথে। সাক্ষাৎকারে তিস্তা ইস্যুতেও কথা বলেন ডক্টর ইউনূস। বলেন যে 2 দেশের মধ্যে পানি বন্টন সমস্যার সমাধান অবশ্যই আন্তর্জাতিক নিয়ম মেনেই হতে হবে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই। ভারত অতীতেও শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের উপরও নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে, কারণ কোনোভাবেই আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না। গুলি চলেছে ৭১ এরকম হয় না, ৭১ মুক্তিযুদ্ধে যদি সেই সময় পাকিস্তানিরা হেলিকপ্টার থেকে ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গুলি চালাতো, শেখ মুজিবুর রহমান সহ সবাই চিৎপাটাং হয়ে যেত। সেইটা কিন্তু পাকিস্তানিরাও চালায় নাই, কিন্তু শেখ হাসিনা যাত্রাবাড়ি চালিয়েছে, উত্তরা চালিয়েছে, মিরপুর চালিয়েছে, সমতল থেকে চালিয়েছে, উঁচু ভবন থেকে চালিয়েছে, হেলিকপ্টার
হেলিকপ্টার থেকে কিন্তু চালিয়েছে। এই বন্দুকের গুলির মুখেও মানুষ কিভাবে সুখে দাঁড়িয়েছে, এরকম আমরা দাঁড়িয়েছি। ওই সামনে একজন গুলিবিদ্ধ হয়েছে, ওকে অ্যাম্বুলেন্সে তুলে আবার প্রতিরোধ শুরু করেছে। তো অনেক রক্ত, ত্যাগ এবং লাশের বিনিময়ে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যেন কোনো দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে, চাঁদাবাজ প্রতিষ্ঠিত হতে না পারে, দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভালো চিন্তা করুন। আমার আহ্বান হচ্ছে একটাই, যদি ভালো মানুষ বিএনপি করে, জামাত করে, চরমনাই করে, সেই দল করুক, যদি ভালো নেতা হয়, ভালো মানুষ হয়, তার পিছনে থাকেন, তাকে শক্তিশালী করুন, তার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমি বলছি না সবাইকে গণ অধিকার পরিষদ করতে হবে, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমাদের সংগঠন করতে হবে। আমরা এই দুনিয়াতে ভালো, এই কথা আমরা বলছি না। আমরা বলছি যারাই ভালো ভালো নেতৃত্ব দিচ্ছে, ভালো চিন্তা করছে, তাদের পেছনে থাকুন, তাদের হাতকে শক্তিশালী করুন এই পরিবর্তনের সুফল পেতে। আমাদের নেতৃবৃন্দের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাদের অনেকের বয়সও কম, যার ফলে ওই যে পুরানো রাজনীতির দ্বন্দ্ব, ওইখান থেকে চান্দা খাওয়া, ইউরো অফিস থেকে কাবিকার কাজ বের করে নেওয়া, ওসি সাহেবের সাথে মিলমুখে মামলা দিয়ে সেইখান থেকে টাকা বের করা, এই সমস্ত অসৎ চিন্তা ভাবনা এখন পর্যন্ত তাদের মধ্যে ঢুকে নেই। সুতরাং আশা করি আপনারা যদি তাদের পাশে থাকেন, ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা তো তরুণরা দেখিয়েছে। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। তারুণ্য মানে শুধুমাত্র এইখানে সব ইয়ং মানুষই লিড দেবে। তারুণ্য মানে একজন 60 বছরের 65 বছরের মানুষ একজন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, রাস্তায় চিত্ত মানে হচ্ছে আপনার ভারী কাজ করছে, মাটি কাটছে, খেতে খামারে কাজ করছে, এই সমস্ত কর্মঠ মানুষই তারুণ্যের প্রতীক। তাদের নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা জানেন গণ অধিকার পরিষদ 2021 সালে প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিকভাবে আমরা প্রত্যেক জেলা উপজেলায় আমাদের ছোট পরিসরে এই রকমের প্রতিকূল সময়ে কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছি। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও হয়তো সব জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই, সবার কাছে পৌঁছাতে পারি নাই। তারপরে আবার আমাদের নিবন্ধন আটকে রেখেছিল, সর্বশেষ আমাদেরকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়েছিল। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এইখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দলের সিম্পল স্লোগান, কথা বলবো, ইমাম সাহেব নেতা, তাদেরকে সমাজের নেতৃত্ব দিতে হবে। শুধু নামাজ পড়াবে এই ইমামের কাজ না, সমাজ পরিচালনায় তাদের নেতৃত্ব থাকতে হবে, অংশগ্রহণ করতে হবে। সব মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। যে বাংলাদেশের পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তন যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এবং আল্লাহ কিন্তু এটা বলেছে যে যেই জাতি গোষ্ঠী সম্প্রদায় যেমন, তার জন্য তেমন শাসক আল্লাহ দেয়। তো কাজে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা ভালো মানুষের নেতৃত্ব, ভালো মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করবেন, নাকি চোর, মাদকাসক্ত, ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। এবং ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ থাকার গত রাত্রে র্যাব 12 পাবনা ক্যাম্প সেই সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর যে ছেলে শিরান শরীফ তমালকে তার এক বন্ধুর বাড়ি থেকে আটক করেছে। আমি এখন রয়েছি পাবনা র্যাব ক্যাম্পে। আসলে আমি যদি দেখাই, এখন সেই শিরান শরীফ তমালকে কিন্তু সেই এখন র্যাব ক্যাম্প থেকে ঈশ্বরদী থানাতে হস্তান্তরের যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটি চলছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কামাই। তাকে র্যাব গত রাত্রে অস্ত্র এবং মাদকসহ যে আটক করেছে, সেই আটকের পরে র্যাব একটি মামলা করেছে অস্ত্র এবং মাদক আইনে। সেই মামলার পরে তাকে কিন্তু এখন সেই ঈশ্বরদী থানাতে হস্তান্তর করা হবে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই শিক্ষার্থীদের উপর হামলার উপরে তার একটি মামলা রয়েছে। সেই মামলাতে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে এবং সেই ঈশ্বরদী থানা থেকে তাকে আদালতে হয়তোবা আজকে কিংবা আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে র্যাব ক্যাম্পের যিনি কমান্ডার রয়েছেন তিনি জানিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে র্যাবের যে আইনগত প্রক্রিয়া, সেই মামলার শেষে তাকে কিন্তু সেই ঈশ্বরদী থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ঈশ্বরদী থানাতে নিয়ে যাওয়ার পরে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তরের পরে সেই র্যাবের যে মামলা এবং সেই ঈশ্বরদী থানাতে তার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে, সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে। এসে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় দুপক্ষের কথা কাটাকাটির জেরে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে 1 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে দুপক্ষ। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আব্দুল মোতালিব খুনের মামলায় শুক্রবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে। এদিন হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানা থেকে এজলাস কক্ষে নেওয়া হয় সাবেক নৌমন্ত্রীকে। তবে লাগানো হয়নি হাতকড়া, জানিয়ে হট্টগোলে জড়ান আইনজীবীরা। শুনানিতে শাহজাহান খানকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে যুক্তি তুলে ধরে পুলিশ। তবে এর বিরোধিতা করে জামিন চায় আসামিপক্ষ। দুই পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে যেহেতু আব্দুল মোতালেব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে শারীরিকভাবে অসুস্থ শাহজাহান খান রিমান্ডে নিলে আশঙ্কা রয়েছে প্রাণহানির। উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন, এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। সেখানে দেখা যায় হার্টের বেশি অংশেই এটা অ্যাটাক হয়ে গেছে। এখন জরুরি উনাকে হার্ট অ্যাটাকের একটা চিকিৎসার দরকার। সেখানে আমরা অনেক লোকজন অ্যাডভোকেট এখানে উপস্থিত ছিলাম, কিন্তু গত 4 আগস্ট ধানমন্ডির জিগাতলাতে গুলি করে হত্যা করা হয় মোতালিবকে। এই ঘটনায় 26 আগস্ট মামলা করেন তার বাবা আব্দুল মতিন। সেই মামলায় বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শাহজাহান খান। রমিস হুসাইন, চ্যানেল